ইসলামী ছাত্র শিবির। আমরা যারা ৮০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, শিবির ছিল একটি আতঙ্কের নাম। কারণ শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূলত একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারপরে তারা সেটা স্প্রেড করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং সেখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তারা দখল করার চেষ্টায় ছিল, যদিও পারেনি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটি মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, ভালো শক্তি সঞ্চয় করেছিল, যদিও তারা রাজশাহী ইউনিভার্সিটি তখন দখল করতে পারেনি, বিশেষ করে ৮০ দশকে একেবারে শেষ দিকে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। এবং আমরা সবাই জানতাম যে শিবির মানেই হচ্ছে আতঙ্কের নাম, শিবির মানে রক্ষাটা বাহিনী। ইসলামী ছাত্র শিবির বহু বছর একটি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল স্টুডেন্ট উইং হিসেবে কাজ করেছে, কিন্তু সেটা ছিল আন্ডারগ্রাউন্ড। আপনারা জানেন, কয়েকদিন আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উনি নিজে স্বীকার করেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এমনই জামাতের আন্ডারগ্রাউন্ড উইংয়ের সাথে ওনার পরিচয় হয়েছিল। তারপর আস্তে আস্তে উনি জামাতে আসেন। উনি যতই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকুন না কেন, শিবির এবং জামাত ভয়ঙ্কর রাজনৈতিক গোষ্ঠী। আপনারা সিলেটেও অনেক নাম শুনবেন, সিলেটে অনেকগুলো নাম আমরা জানি, যেমন তার ভিতরে জুলকারনাইন অন্যতম। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাতকাটা মিছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লতিফ বাহিনী, এগুলো আমরা সবাই ওয়াকেফাল আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তারা যখন প্রবেশ করতো, তখন তারা ইউনিভার্সিটিতে ঢোকার পরপর তারা সেখানে অনেকে দাড়ি শেভ করে ফেলতো। শেভ করে তারা বিএনপি হয়ে যেত বা বিএনপির মিছিল টিছিল আচরণ করতো, যাতে করে ছাত্রলীগ অথবা বামপন্থী সংগঠনগুলো এদেরকে টার্গেট না করে। এর ভিতরে যা বলেছিলাম আপনাদের, একটি নাম বলছি বারবার, সেটা হচ্ছে নকিব মোহাম্মদ নাসরুল্লাহ অন্যতম। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার তার দাড়ি ছিল, সেকেন্ড ইয়ার শেষ থেকে সে দাড়ি শেভ করে ফেলেছিল, এবং সে বিএনপির মিছিল টিছিল অ্যাটেন্ড করতো। মূলত জিয়াউর রহমান হলে সে থাকতো। এই শিবির তাই আন্ডারগ্রাউন্ডের পলিটিক্সে অভ্যস্ত। ডাক্তার শফিকুর রহমান উনিও শিবিরের আন্ডারগ্রাউন্ড উইংয়ে উনি ছিলেন। আপনারা শিবিরের অ্যাক্টিভিটিস দেখে মনে করতে পারেন শিবির বোধহয় অনেক শক্তিশালী হয়েছে। মোটেই না, আমি বিশ্বাস করি না। তবে সেই কথা যাওয়ার আগে শিবিরের কিছু আমল নামা আপনাদের কাছে পড়ে শোনাবো। আমি একটি লেখা থেকে কয়েকটি লেখা থেকে এগুলো সংগ্রহ করেছি। আপনাদেরকে আমি সেই কালেকশনটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মার্চ 1981, প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মাথায় শিবির ক্যাডাররা চট্টগ্রাম কলেজের নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে কলেজ ক্যাম্পাসেই কিরিচ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। কিরিচের এলোপাতারি কোপে মুমূর্ষ তবারক যখন পানি পানি করে কাতরাচ্ছিল, তখন এক শিবির কর্মী তার মুখে প্রস্রাব করে দেয়। এর অনেকে সাক্ষী আছেন, আপনারা চাইলে এই বিষয়ে নিজেরাই গবেষণা করে পেয়ে যাবেন। 11ই মার্চ 1982, আমি আপনাদেরকে মূল কিছু ঘটনা ইনসিডেন্টস পড়ে শোনাচ্ছি। 11ই মার্চ 1982, চাঁপাইনবাবগঞ্জ থেকে 3 বাস বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপরে হামলা চালায়। এই সহিংস ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। 1984, চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের 15 নম্বর কক্ষে শিবির কর্মীরা ছাত্র ইউনিয়নের নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করে। এরপর 1986 সাল, শিবির ডান হাতের কবজি কেটে নেয় জাতীয় ছাত্র সমাজের নেতা আব্দুল হামিদের। পরবর্তীতে ওই কর্তৃত হাত বর্ষার ফলায় গেঁথে তারা উল্লাস প্রকাশ করে। 31 মে 1988, রাজশাহী মেডিকেল কলেজ মেইন হোস্টেলের সামনে কলেজের প্রিন্সিপাল
ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ও শত শত শিক্ষার্থীদের সামনে ছাত্র মৈত্রী নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে ও হাত পায়ের রক কেটে হত্যা করে শিবিরের ক্যাডাররা। 1988 চাঁপাই নবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা জালালকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে শিবিরের ক্যাডাররা। জুলাই প্রথম সপ্তাহ 1988 বহিরাগত শিবির ক্যাডারদের হামলায় আমির আলী হল ছাত্র সংসদের জিএস ও জাসদ ছাত্রলীগের নেতা প্রিন্স সহ 20-25 জন আহত হয়। 17 জুলাই 1988 ভোর 4:30টার দিকে SM হলে বহিরাগত শিবির ক্যাডাররা হামলা চালায় এবং জাসদ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি ও সিনেট সদস্য আইয়ুব আলী খান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য আহসানুল কবির বাদল ও হল সংসদের ভিপি নওশাদের হাত পায়ের রগ কেটে দেয়। 1988 সালে সিলেট শিবির ক্যাডাররা মুনির, জুয়েল ও তপনকে বর্বরভাবে হত্যা করে। আগস্ট 1988 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বাসভবনে ছাত্র শিবির বোমা হামলা চালায়। এতে অধ্যাপক ইউনুস বেঁচে গেলেও তার বাড়ির কর্মচারী আহত হয়। রমজান মাস 1989 ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চকপাড়ায় ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতের রগ কেটে দেয় শিবির ক্যাডাররা। নভেম্বর 1989 নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সন্ধ্যায় জাসদ ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর শিবিরের বোমা হামলায় বাবু, রফিক সহ 10 জন আহত হয়। 22 ডিসেম্বর 1990 ছাত্র মৈত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি ফখরুজ্জামান ফখরুন্নাকে শিবিরের ক্যাডাররা জবাই করে হত্যা করে। 17 মার্চ 1992 পবিত্র রমজান মাসে চট্টগ্রামের কুখ্যাত সিরাজুস সালেহীন বাহিনী সহ কয়েক হাজার সশস্ত্র বহিরাগত শিবির সন্ত্রাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেলা 11টার সময় অতর্কিত হামলা চালালে জাসদ ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত পিটু নিহত হয় এবং জাসদ ছাত্রলীগের আইভি, নির্মল, লেমন, রুশো, জাফু, ফারুক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজেশ সহ প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী আহত হয়। এদের অধিকাংশেরই হাত পায়ের রগ কেটে দেওয়া হয় এবং রাজেশের কবজি কেটে ফেলা হয়। এই হামলার সময় শিবির ক্যাডাররা SM হল, আনোয়ার হল এবং লতিফ হল এগুলোতে আগুন দিয়ে তারা জ্বালিয়ে দেয়। ব্যাপক আকারে গান পাউডারের ব্যবহার করায় হলের জানালার কাঁচগুলো গলে গিয়েছিল। লতিফ হলের অনেকগুলো কক্ষ এখনো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই হামলার তীব্রতা এতই ছিল যে বেলা 11টার সময় শুরু হয় এই হামলা এবং তা রাত 3টায় বিডিআর নামানোর আগ পর্যন্ত অব্যাহত ছিল। মে 1992 ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী কলেজের শাখার নেত্রী মুনিরা বোমা বহন করার সময় বিস্ফোরণে মারা যায় এবং তার সহযাত্রী সহকর্মী আপন খালা এবং ওই রিকশাওয়ালা আহত হয়। 19 জুন 1992 শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে জাসদ মিছিল করে। ওই মিছিল চলাকালে শিবিরের সশস্ত্র হামলায় সাহেববাজার 0 পয়েন্টে জাসদ নেতা মুকিম মারাত্মক আহত হন এবং 24 জুন তিনি মারা যান। এই সময়টির একটু আগ পর্যন্ত বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুল এই জাহানারা ইমামের খুব ঘনিষ্ঠ ছিলেন।
আগস্ট 1992 বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নতুন বুথপাড়ায় শিবির ক্যাডার মোজাম্মেলের বাড়িতে বোমা বানানোর সময় শিবির ক্যাডার আজিবর সহ অজ্ঞাতনামা অন্তত আরও 3 জন নিহত হয়। বিস্ফোরণের পুরো ঘর মাটির সাথে মিশে যায় এবং টিনের চাল কয়েকশো গজ দূরে গাছের ডালে ঝুলতে দেখা যায়। পরবর্তীতে পুলিশ মহল্লার একটি ডোবা থেকে অনেকগুলো খণ্ডিত হাত পা উদ্ধার করে। যদিও শিবির আজিবর ছাড়া আর কারো মৃত্যুর কথা স্বীকার করেনি। পুলিশ বাদী হয়ে মতিহার থানায় শিবির ক্যাডার মোজাম্মেলকে প্রধান আসামি করে বিস্ফোরক ও হত্যা মামলার দায়ের করে। প্রায় 5 বছর পলাতক থাকার পর মামলা ম্যানেজ করে মোজাম্মেল এলাকায় ফিরে আসে এবং জামাতের রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়। 6 ফেব্রুয়ারি 1993 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সাধারণ ছাত্রছাত্রীর উপরে সশস্ত্র হামলা চালালে ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর শিবির হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ, সাধারণ ছাত্র নতুন এবং ছাত্র ইউনিয়নের তপন সহ 5 জন ছাত্র নিহত হয়। 1999 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এনামুল হকের ছেলে এবং ছাত্রদল নেতা মোহাম্মদ মুসাকে শিবির কর্মীরা নৃশংসভাবে হত্যা করে। 19 সেপ্টেম্বর 1993 বহিরাগত সশস্ত্র শিবির কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে হামলা চালিয়ে ছাত্র মৈত্রী নেতা বিশ্ববিদ্যালয় টিমের মেধাবী ক্রিকেটার জুবাইদুর চৌধুরী রিমুকে হাত পায়ে রক কেটে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। 1994 পরীক্ষা দিতে আসার পথে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে রাস্তায় ছাত্রমন্ত্রী নেতা প্রদ্যুৎ রুদ্র চৈতির হাতের কবজি কেটে দেয় শিবির কর্মীরা। 13 ফেব্রুয়ারি 1995 শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী 14 পাই নামক স্থানে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল সন্ধ্যা বাসে হামলা চালিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রী নেতা দেবাশিস ভট্টাচার্য রূপমকে বাসের মধ্যে যাত্রীদের সামনে কুপিয়ে হত্যা করে। হত্যার আগে বর্বর শিবির ক্যাডাররা তার হাতের ও পায়ের রগ কেটে দেয়। জুলাই 1995 জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের ওপরে সশস্ত্র শিবির কর্মীরা হামলা করে এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা ফরহাদের হাতের কবজি কেটে নেয়। এ হামলায় প্রায় 25 জন ছাত্রদল নেতা কর্মীর হাত পায়ের রগ কেটে নেয় শিবির ক্যাডাররা। 1996 সাল জাসাস রাবি শাখার সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে এবং ছাত্রদল নেতা ডুপ্লের হাত পায়ের রগ কেটে দেয়। এটা কিন্তু আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমানুল্লাহ আমান কিন্তু নয়। এদের বাঁচাতে এসে 2 জন সহপাঠী ছাত্রী এবং 1 জন শিক্ষকও আহত হয়। 1997 সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউশন দখল করার জন্য শিবির ক্যাডাররা ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও কলেজ ছাত্রদের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন আহমেদকে গুলি করার পর পায়ের রগ কেটে হত্যা করে। 1997 বঙ্গবন্ধু পরিষদের রাবি শাখার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, জিয়া পরিষদের নেতা হাবিবুর রহমান আকন্দ সহ প্রায় 20 জন শিক্ষকের বাসায় বোমা হামলা ও অগ্নিসংযোগ করে ছাত্র শিবির। 1997 গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত শিবির সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা কর্মীরা আহত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম পুলিশ ক্যাম্পাসে বোমা হামলা করে শিবির। 1998 সালের শিক্ষক সমিতির মিটিং থেকে ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্র শিবির। ছাত্র কর্মচারীদের প্রতিরোধে অধ্যাপক ইউনুস প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হন। 2004 সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত অনুপ্রবেশকে কেন্দ্র করে অনুষ্ঠিত ছাত্রী বিক্ষোভ সশস্ত্র ছাত্র শিবির কর্মীরা হামলা চালায়। 2004 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফজরের নামাজ পড়তে যাবার সময় কুপিয়ে হত্যা করা হয়। যদিও এই হত্যা মামলায় জিএমবির 2 জন সদস্যকে ফাঁসি দেওয়া হয়, তারপরেও এলাকাবাসী অনেকেই মতামত হচ্ছে যে
ছাত্র শিবির ক্যাডাররাও এতে জড়িত ছিল। উল্লেখ্য 1988 এবং 1998 সালে 2 দফায় ছাত্র শিবির তাকে হত্যার চেষ্টা করেছিল। 26শে সেপ্টেম্বর 2004 সাল বরিশালের বাবুগঞ্জে আগরপুর ইউনিয়নের ছাত্রসমিতির সভাপতি শামীম আহমেদকে শিবির ক্যাডাররা হত্যা করে। 30শে অক্টোবর 2004 সাল জামাতের বর্তমান রাজশাহী মহানগরের আমির আতাউর রহমান এবং প্রক্টর নুরুল আফসারের উপস্থিতিতে ছাত্রীদের মিছিলে হামলা চালিয়ে শিবির ক্যাডাররা প্রায় অর্ধশতাধিক ছাত্রীকে রক্তাক্ত করে। 10ই ডিসেম্বর 2005 সন্ধ্যায় জুবেরি ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি SM চন্দ্রের উপর হামলা চালিয়ে তার রক কেটে দেওয়ার চেষ্টা চালায় শিবির ক্যাডাররা। 2রা ফেব্রুয়ারি 2006 সাল বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষক মহিউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি মাহবুব আলম সালেহীন সহ আরও 2 জন শিবির ক্যাডার মিলে একযোগে অতর্কিতে হামলা চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে হত্যা করে। 2006 সাল 21শে আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেকুলারিজম ও শিক্ষা শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার অপরাধে অধ্যাপক হাসান আজিজুল হককে ক্যাম্পাস অবাঞ্ছিত ঘোষণা করে শিবির। প্রকাশ্য সমাবেশে তারা অধ্যাপক হাসান আজিজুল হকের গলা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার ঘোষণা দেয়। 8ই ফেব্রুয়ারি 2010 সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে হত্যা করে ম্যানহোলের মধ্যে ফেলে দেয় ছাত্র শিবির। শিবির সংক্রান্ত আরো অনেক পোস্ট দেওয়া যেতে পারে, তবে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। যদি চান আরো 2-1টা দিতে পারে, কি বলেন? দেবো না কেন? 2-1টা দে, আরো 2-1টা দিই। 18ই জানুয়ারি 2010 সাল চট্টগ্রাম শহরের মিস্ত্রিপাড়া এলাকায় শিবির নিয়ন্ত্রিত একটি মেস থেকে অস্ত্র বোমা বানানোর সরঞ্জাম সহ 12 জন শিবির ক্যাডারকে পুলিশ আটক করে। 31শে ডিসেম্বর 2009 সাল কর্তৃপক্ষের অপরাধমূলক তৎপরতার কারণে বহিরাগত 3 জন শিবির কর্মীকে পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আটক করে। 22শে ডিসেম্বর 2009 সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের কলেজের 20শে ডিসেম্বর সহিংসতা সৃষ্টির দায়ে পুলিশ আরো 4 শিবির ক্যাডারকে আটক করে। 15 ডিসেম্বর 2009 সাল চাঁদপুর থেকে আটক জেএমবি নেতাকে রিমান্ডে নেওয়ার পর হাইমচর উপজেলা শিবিরের সভাপতি ইকবাল হোসেন হিসাবে তাকে শনাক্ত করা হয়, কারণ সে প্রথমে নিজেকে জেএমবি মনে করলো, পরবর্তীতে পুলিশ তাকে শনাক্ত করে সে আসলে শিবির। 15 নভেম্বর 2009 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টি হলে অভিযান চালানোর সময় পুলিশ শিবির ক্যাডারের হাসমত আলী ওরফে লিটনকে গান পাউডার ও বিভিন্ন জীবন হানিকর রাসায়নিক দ্রব্যাদি সহ আটক করে। আমি তাদের কতজনকে আটক করা হয়েছে সশস্ত্রভাবে এবং বোমাচার বানানোর সময় আমার কাছে পুরো লিস্ট আছে, আশা করি একদিন ওটা লিখে জানাবো। তবে সর্বশেষে একটি দিয়ে শেষ করি। 20শে মার্চ 2008 দিনাজপুরে বৈরাগী বাজারে আহমদিয়া পাঠাগারে তারা হামলা চালায়। শিবির একটি জঙ্গি সংগঠন, এতে কোনো সন্দেহ নেই। যারা মনে করেন না শিবির জঙ্গি সংগঠন, তারা আসলে 1980, 1990 দশকে বাংলাদেশে ছিলেন না, আমি নিশ্চিত। আর একটি বিষয় হচ্ছে যে এই সংগঠনটি এমন একটি সংগঠন যেটা বাঁচার জন্য বা গড়ে ওঠার জন্য বা বড় হওয়ার জন্য আপনার সঙ্গে বহুরূপী আচরণ করবে, এত নরমভাবে কথা বলবে। যেমন শামীম ওসমান আওয়ামী লীগের, উনি এমনভাবে কথা বলতেন যখন টক শোতে, মানে উনি ভাজা মাছটি উল্টে খেতে পারেন না। শিবিরের ডক্টর শফিকও তাই, হি ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। সুতরাং এই ধরনের মানুষদেরকে আসলে বা এই ধরনের দলকে কোনো মতে বিশ্বাস করবে না। বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিএনপির, সেটা হচ্ছে এই জামাতের সাথে জোট করা। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেক বিএনপির কমিটিতে এবং ইউরোপেরও অনেক বিএনপির কমিটিতে এক্স ছাত্র শিবিররা ঢুকে গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা এখন বিএনপির নেতা হয়ে বসে আছে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে। তারা আসলে ব্যাকগ্রাউন্ড ঘাটলে আপনি তাদেরকে শিবির খুঁজে পাবেন। সো বিএনপি শুড বি কেয়ারফুল। বিএনপি উচিত হবে মুক্তিযোদ্ধার দল বিএনপি যেন নিজেরাও নিজেদেরকে ফিল্টার করে, আদারওয়াইজ তারা স্যাবোটাজ করতে পারে বলে আমি মনে করি। বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী তারা আওয়ামী লীগ সমর্থন করে এবং আমি রিফর্মড পরিশোধিত আওয়ামী লীগ করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব। কারণ বাংলাদেশে গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্রে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পুনরুত্থান প্রয়োজন এবং বিএনপিরও পরিশোধন প্রয়োজন আছে বিভিন্ন ক্ষেত্রে। তাই বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থনই বাংলাদেশের 90% মানুষের, এবং এই
এই জামাতকে পছন্দ করে না হেফাজত, তাদের আকীদা নিয়ে হেফাজত প্রশ্ন তোলে। এবং যতই তারা এখন বলুক না কেন, তারা একসাথে তারা হয়তোবা ভবিষ্যতে নির্বাচন করবে, কিন্তু চরমোনাই জামাতকে দেখতে পারে না, জামাত চরমোনাইকে দেখতে পারে না, হেফাজত ওকে দেখতে, ওই ইসলামিক সংগঠনকে দেখতে পারে না, ওই ইসলামিক সংগঠন ওকে দেখতে পারে না। সবাই সবার আকীদা নিয়ে যখন সমস্যা সৃষ্টি করে, আজকে বাংলাদেশে শুনলেন যে একজন সুফি লোককে সমস্ত ওহাবিরা গিয়ে আক্রমণ করেছে তার বাসা। পাকিস্তানে যেমন শিয়া সুনি লাগে, আমাদের বাংলাদেশে এখন তারা উঠে পড়ে লেগেছে এই সুফিপন্থীদের উপরে। তাই এদেরকে বিশ্বাস করবেন, এরা বাংলাদেশকে জাহান্নাম বানাবে। আজকে কিছুটা আমলনামা দিলাম, তবে এরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স কতটুকু নৃশংস, কতটুকু খারাপ, কতটুকু মুনাফিক হলে যে এরা আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগ হয়ে তাদের নিজের মতের বিরুদ্ধ মতামত তারা প্রচার করে তারা আওয়ামী লীগের মুখোশ পরে বসেছিল। ভয়ঙ্কর দল এরা কখনো গণতান্ত্রিক দল ছিল না। এদেরকে বিশ্বাস করার মানে হচ্ছে নিজের গলায় দড়ি দেয়া।